বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে তিনি কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত বিদেশে নেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞ টিমের পরামর্শক্রমেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। এর আগে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে তাকে কেবিনে ভর্তি রাখা হয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড বেগম জিয়াকে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। যে পেশারই হোক না কেন, গণহত্যায় উস্কানিদাতাদের বিচার করা হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়ায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা 14 সেপ্টেম্বর হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। অন্তর্বর্তী সরকারের 1 মাস মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। মন্ত্রণালয়ের যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তা পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা, তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে 7 নির্বাহী সদস্য বিশিষ্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। সরকারি সহায়তার পাশাপাশি দেশি বিদেশি অনুদানে চলা এই ফাউন্ডেশনের কাজ হবে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন, আর্থিক সুবিধা দেয়া, দেশ জুড়ে স্মৃতি ধরে রাখা ও বছর বছর অনুষ্ঠানের আয়োজন করা। 14 তারিখে স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব এবং 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত। 20,263 জন হচ্ছে আহত। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এ সময় সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের 1 মাসে প্রশাসনিক কার্যক্রমের শৃঙ্খলা প্রসঙ্গে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশ জুড়ে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে। জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও পুলিশের সংস্কার কাজ চলছে বলেও জানান নাহিদ ইসলাম। রুকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে তিনি অভিযোগ করেছেন। ইমরুল হাসানের রিপোর্ট। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে সময় দিতে চায় বিএনপি, তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন।
এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। 15ই সেপ্টেম্বরের গণতন্ত্র দিবসের সমাবেশের প্রস্তুতি সভার পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে না পারে সেজন্য সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনী দরকার বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, এই সরকারের সংবিধান পুনর্লিখন সংশোধনের ক্ষমতা রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পরামর্শ বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা আনুষ্ঠানিকতা মাত্র। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত রাখতে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ সবকিছু বিচার বিভাগের অধীনে আনার পক্ষে মত রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তার। উচ্চ আদালতের বিচারক নিয়োগেও দরকার সুনির্দিষ্ট নীতিমালা। বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতাবান, এই সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই 70 অনুচ্ছেদের কারণে। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। সর্বোচ্চ নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের সহযোগিতা, এমন নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে তৈরি পোশাক রপ্তানি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণায় রীতিমতো উদ্বিগ্ন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেবার পর বৃহস্পতিবার শুরু হয় উৎপাদন প্রক্রিয়া, কিন্তু আশেপাশের কারখানায় শ্রমিক অসন্তোষের রেশ ধরে জ্বালাও ভাঙচুর এড়াতে এদিন ছুটি ঘোষণা করা হয় 133টি কারখানায়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় 219টি কারখানার উৎপাদন প্রক্রিয়া। আমাদের কারখানার পরিবেশ মোটামুটি সুন্দর, সবাই সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো উশৃঙ্খলা নাই, সুন্দরভাবে সবাই যার যার কর্মস্থলে আমরা কাজ করতেছি। আমাদের যে দাবিগুলো ছিল ইনশাল্লাহ কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করছিলাম, সেই দাবিগুলো আল্লাহর রহমতে সম্পূর্ণ সবকটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মাইনে নিচ্ছি। তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাব, পুলিশের রায়ট কার মোতায়েন, তেমন একটা হেরফের হয়নি পরিস্থিতির। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আমরা অক্লান্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই পরিস্থিতি বজায় রাখার জন্য। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন বা আপনারা অনেকে মত প্রকাশ করেছেন যে আসলে ফ্যাক্টরি বন্ধ রাখার মতো নৈরাজ্যকর কোনো পরিস্থিতি আসলে এদের নেই। রপ্তানি আদেশ রক্ষায় দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছেই শিল্প মালিকদের। এমন পরিস্থিতিতে আগামী শনিবার ফের শ্রম উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। প্রতিবেশী দেশের ইন্ধনে দেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টঙ্গীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন।
আমাদের কাছে যেগুলো গোয়েন্দা তথ্য আছে সেখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করব না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই, এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। নায়েব আলী জোয়ারদার গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে জেলা শহরের আরারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব 6-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করে। গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক 2টি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। এদিকে ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব 6-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করে। গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক 2টি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। বর্ণবাদ রুখতে বিশেষ ক্ষমতা পাচ্ছেন স্পেনের রেফারিরা। খেলা চলাকালে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে মাঠ থেকে এই বিষয়ে সংকেত দিতে পারবেন রেফারি, এমনকি ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করতে পারবেন তারা। বর্ণবাদের অভিযোগ তুলে বিশ্বকাপ আয়োজন সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে সম্প্রতি গোটা স্পেন জুড়ে হইচই ফেলে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। চলতি বছরের মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে বর্ণবাদ বিরোধী ক্রস আর্ম সংকেতের অনুমোদন পায়। এবার সেই আইনটি গ্রহণ করতে চলেছে স্পেন। আইনে বলা হয়েছে, বর্ণবাদী আচরণ থামাতে 3 ধাপের সংকেত পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ম্যাচ থামাতে, স্থগিত করতে, এমনকি পরিত্যক্ত পর্যন্ত করতে পারবেন রেফারিরা। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 2টি মামলায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে আসামি নায়েব আলীকে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিনের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 2টি মামলায় তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করে। গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক 2টি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। মেজবা, ডিম আমদানির অনুমতির পরেও দেখা যাচ্ছে ডিমের দাম কমছে না, এই ব্যাপারে বিক্রেতারা কি বলছেন? আপনি আরেকটি বিষয় জানাবেন, আজকে বাজারে চাল এবং মুরগির দাম আপনি কেমন দেখছেন? কথা, ডিম আমদানির প্রভাব এখনো পর্যন্ত বাজারে আমরা দেখতে পাইনি। গত সপ্তাহে কিন্তু আমরা 1 সপ্তাহ যাবৎ স্থিতিশীল ছিল, 140 থেকে 50 টাকা কিন্তু ডজন বিক্রি হচ্ছিল। এখন সেটি 155 থেকে 60 টাকা, কোনো কোনো ক্ষেত্রে এটি 65 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে আমদানি শুরু হয়েছে, সেই পণ্য এখনও বাজারে না পৌঁছানোর কারণেই আসলে এই সংকটটা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু দাম বাড়তে রয়েছে, যদিও বেশ কিছুদিন সময় লেগে যাবে বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কথা আরেকটি বিষয় জানিয়ে রাখে যে আলু এবং পেঁয়াজ আমদানির ঘোষণা হয়েছে, কিন্তু গেল 1 সপ্তাহে আরও বেশি সময় গড়িয়ে গেল, কিন্তু বাজারে কিন্তু তার প্রভাব আমরা এখনো দেখতে পাইনি। আলু এখনও কিন্তু 155 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ কিন্তু 115 থেকে 20 টাকা কেজি এখনও পর্যন্ত বিক্রি হচ্ছে। গেল সপ্তাহে কিন্তু রসুনের দাম বেড়ে গিয়েছিল সেই 220 থেকে 240 টাকা, এখনও কিন্তু বাজারে আমরা সেটাই দেখতে পেয়েছি 240 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া গেল সপ্তাহে কিন্তু চাউলের দাম প্রত্যেকটা ক্ষেত্রে 2 থেকে 3 টাকা বেড়ে গেছে, এখন পর্যন্ত সেটি স্থিতিশীল রয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির কথা একটু জানিয়ে রাখি, আমরা গত সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি 140 থেকে 50 টাকা আর মধ্যে আমরা দেখেছি, 150 টাকার মধ্যে, সেটি কিন্তু এখন 70 থেকে 80 টাকা পর্যন্ত, 170 থেকে 80 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি। সোনালী মুরগির ক্ষেত্রেও আমরা একই দাম দেখেছি, 20 থেকে 30 টাকা কিন্তু বেড়ে গিয়েছে। এবং প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু গেল সপ্তাহের থেকে 10 থেকে 15 টাকা, 20 টাকা কোনো কোনো ক্ষেত্রে বেড়ে গেছে। সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত, সবজির বাজারটা এখন পর্যন্ত সেই বাড়তি দাম স্থিতিশীল রয়েছে।
ইলিশের দামের কথা যদি বলে, ইলিশের দাম কিন্তু একটু বাড়তি রয়েছে এখনো পর্যন্ত, এবং মাছের বাজার একটু দাম চড়াও রয়েছে বলে আমাদেরকে ভোক্তারা জানিয়েছেন। সব মিলিয়ে বাজার নিয়ে যে ডিমের যে আমদানির যে খবর সেটির যেমন সুখকর না, এমনি ওভারঅল বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু ভোক্তাদের কিন্তু সন্তোষজনক কোনো জবাব আমরা পাইনি। এই ছিল বাজার নিয়ে সবশেষ কথা। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানছিলাম। প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বেসিক ব্যাংকের বিতর্কিত সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে বাচ্চু সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জগলুল হোসেন। আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 4 নভেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় আরেক আসামি লে মেরিডিয়ান ঢাকার মালিক আমিন আহমেদ জামিনে রয়েছেন, তবে বাচ্চু ও তার পরিবারের সদস্যরা পলাতক আছেন। গত বছরের 12 জুন 2265 কোটি টাকা আত্মসাতের 59টি মামলায় বাচ্চু সহ 146 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল দুদক। দিন দিন দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ ডেঙ্গু পরিস্থিতি জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের কাছ থেকে। তিনি আছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালে। কায়কোবাদ, ঢাকার হাসপাতালগুলোতে আজ আপনি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কতটা বাড়তি দেখছেন এবং চিকিৎসকরা এই ব্যাপারে কি বলছেন? আমি এই মুহূর্তে আছি মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে। এখানে আমি সকাল থেকে এসে দেখছি যে এখানে এই মুহূর্তে আমি আগে থেকে দিয়ে রেখেছি হচ্ছে এখানে এই মুহূর্তে 48 জন রোগী ভর্তি আছে ডেঙ্গু নিয়ে। আর আজকে এখন পর্যন্ত 1 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। আর আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি বলছেন যে আজকে দিন তুলনামূলক গত কয়েকদিনের তুলনায় যেহেতু আজকে এখন পর্যন্ত 1 জন মাত্র এসেছে। তারা আরেকটি কথা আমাকে বলছেন যে যারা রোগী আসছেন তারা কিন্তু বেশিরভাগই আসছেন আসলে একটু বেশি ডেঞ্জার জোন, তারা যেটিকে বলছেন যে ডেঙ্গু রোগে 3 থেকে 4 দিন হয়ে গেলে তখন যে সময়টা আসে সেটাকে তারা ডেঞ্জার জোন হিসেবে বলে। আর এক্ষেত্রে তারা কিছু ওয়ার্নিং সাইন আমাকে বলছেন, যেটি সতর্কতা। এই হচ্ছে যে ডায়রিয়া, পাতলা পায়খানা, মাথা ঘোরানো, অনেক বলছেন যে তারা একাধিকবার মাথা ঘুরে পড়ে গিয়েছে। এরকম রোগীদের তারা ডেঞ্জার জোন ট্রিট করছেন, আর তারাই কিন্তু এখন এখানে বেশি আসছেন। আর যারা এখানে আসছেন তাদেরকে একটি কথা বলে রাখি, তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে আসলে শুধুমাত্র তাদেরকে প্যারাসিটামল এছাড়া কিন্তু পরিমাণে দিতে হয় তারা যেটি বলছেন। আর তার জন্য তারা এখানে স্যালাইনের ব্যবস্থা করে রেখেছেন, তাদের সবাইকে স্যালাইন মূলত দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যাদের শরীরে পানি জমার সমস্যা তাদের ক্ষেত্রে আবার স্যালাইনটা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। এভাবে আসলে তাদের মূলত চিকিৎসা সেবাটা এখানে দেওয়া হচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে ডেঙ্গুর জন্য তারা যেটি বলছেন এটির আসলে সমাধানটা আসলে আমাদের সবার নিজেদের হাতে। ডক্টর আমাদের যেটি বলছেন এখানকার ডক্টররা, তারা বলছেন যে আসলে ডেঙ্গু যেখানে হয় যদি সমস্যাটা ওই সমস্যার যদি সমাধান আমরা করতে পারি, সেটা আমাদের আশেপাশের যে পানি জমে থাকার জায়গাগুলো, যে পুরোনো ঝোপঝাড়গুলো, এইগুলো যদি আমরা একটু পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু ডেঙ্গুটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে আমি জানিয়ে রাখি, এবার কিন্তু আসলে আমাদের ডক্টররা যেটি বলছেন এখানে, তারা বলছেন যে আসলে গত বছর কিন্তু দেখা গেছিল জুলাই আগস্ট থেকে অনেক বেশি পরিমাণ রোগী আসছিল। তারা বলছে সেই তুলনায় বলা যায় যে এবার কিছুটা হলে একটু কম, কারণ এবার হচ্ছে এই মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকেই বেশি রোগী আসছেন। তার ফলে তারা বলছেন আশা করছেন যে হয়তো বা গতবার থেকে একটু কম হবে, কিন্তু তার জন্য তারা যেটি বলছেন যে আমাদেরকে সচেতন থাকতে হবে এখন থেকেই। আর এক্ষেত্রে ব্যক্তির সাথে আমাদের প্রাতিষ্ঠানিক অর্থাৎ সরকারিভাবে উদ্যোগ নেওয়ার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর সব দিনে এই ছিল কথা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের সর্বশেষ। বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি ও নানা অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগের কেউ যাতে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারেক রহমানকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে বক্তব্য দিচ্ছে তা দুঃখজনক মন্তব্য করে সেলিমা রহমান বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে বিএনপি, জীবন দিয়েছে হাজার হাজার নেতাকর্মী। তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও ভারত মিলে বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত করছে। ভোটের অধিকার নিশ্চিতে বিভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না এই কারণে, তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। দিন দিন দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন এ সময়ে জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে। জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত 8 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে। এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর বন্ডিবন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে। এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো। আসার পর স্যালাইন দেওয়ার পর এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনশাস থাকতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা 1 মাস কয়েক ধাপে বেড়ে বাড়তি দামে স্থিতিশীল চালের বাজার। মেজবাহ হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক, কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি, আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না, ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা। নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকায়। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 10-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহ তো আপনি তো বললামই যে বন্যায় অনেক খামার নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই স্থিতিশীল রয়েছে। 1 মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিহার 28, তারপরে গুটি সন্না, তারপরে পারিজা পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে।
নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে, বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন ওই সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে, মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বিগত সরকার লেজুর ভিত্তিক বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন দিয়ে পরিবহন খাত চালিয়ে সড়ক খাত ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণ না থাকায় তা বাতিল করার দাবি জানানো হয়। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সড়কের সিন্ডিকেট না থাকলেও নতুন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ বক্তাদের। আপেল শাহরিয়ার রিপোর্ট। যাত্রী অধিকার উপলক্ষে বিগত সরকারের করা সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা বলেন, পরিবহন খাতে সিন্ডিকেট ভেঙে গেলেও তার সুফল পাচ্ছে না যাত্রীরা। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এ সময় বিগত সরকার সড়ক উন্নয়নের নামে মেগা লুটপাট করেছে বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নতুন সড়ক পরিবহন উপদেষ্টার দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে দেশের ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ রাতে নিম্নচাপের রূপ নিতে পারে, ফলে রাজধানী সহ দেশ জুড়ে রাত থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে, আর নদী বন্দরগুলোতে দেয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। প্রায় ৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বেসিক ব্যাংকের বিতর্কিত সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে বাচ্চু সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জগলুল হোসেন। আদেশে বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৪ নভেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় আরেক আসামি লা মেরিডিয়ান ঢাকার মালিক আমিন আহমেদ জামিনে রয়েছেন। তবে বাচ্চু ও তার পরিবারের সদস্যরা পলাতক আছেন। গত বছরে ১২ জুন ২,২৬৫ কোটি টাকা আত্মসাতের ৫৯টি মামলায় বাচ্চু সহ ১৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল দুদক। প্রয়োজনে সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজের রূপরেখা প্রকাশের দাবিও জানান। প্রতিনিধি সম্মেলন থেকে বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সহ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং শহীদদের সর্বোচ্চ স্বীকৃতির দাবি জানানো হয়। একটা যৌক্তিক সময়ের মধ্যে বাংলাদেশে
অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে। কারণ এটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন অনিশ্চিতভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ বা কোনো এখতিয়ার নেই। কারণ আপনি যে ক্ষমতার কোনো সীমা নেই, যে ক্ষমতার কোনো বেড নাই, যে ক্ষমতার কোনো জবাবদিহিতা নাই, সেই ক্ষমতা কিন্তু যে কোনো সময় কিন্তু পথ হারাতে পারে। 3 দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। বৃহস্পতিবার রাত 8:30টার পর 1 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল 5টায় চালু হয়েছে। তবে রাত 8:32 বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 থেকে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, 1 নম্বর ইউনিটটি মেরামত শেষে পুনরায় চালু করা হলো। উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দিন দিন দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এ সময় জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে। জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত 8 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে। এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর বন্ডিবন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে। এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো। আসার পর স্যালাইন দেওয়ার পরে এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো স্যার আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনসাস থাকতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 2 মামলায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে আসামি নায়েব আলীকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা ইসলামের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক 2টি মামলায় তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহিন উদ্দিন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলীকে গ্রেফতার করে। গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা 2টি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু এবং ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা 1 মাস কয়েক ধাপে বেড়ে বাড়তি দামে স্থিতিশীল চালের বাজার। মেজবা হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক। কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি। আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না, ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা। নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকায়। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন 110-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে।
কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহে তো আপনি তো বললামই যে বন্যায় অনেক কামান নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই স্থিতিশীল রয়েছে। এক মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিয়ার 28, তারপরে গুটি সন্না, তারপরে পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন ওই সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে দেশের 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 3 দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে, ফলে রাজধানী সহ দেশজুড়ে রাত থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আর নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে 1 নম্বর সংকেত। সাতক্ষীরার ভোমরা সীমান্তে লক্ষ্মীদারি এলাকায় 11টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি জানায় লক্ষ্মীদারি এলাকা দিয়ে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে। গতরাতে এমন খবরে সীমান্ত এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় জাকির হোসেনের দেহ তল্লাশি করে 11টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় 1.5 কেজি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 33 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। BNP Standing Committee member Salima Rahman has alleged some intruders are carrying out misdeeds and extortion in the name of BNP in various places. She made the allegation while addressing a discussion at National Press Club today. She urged the party leaders and activists to remain vigilant so that none can do misdeeds, citing as BNP activists. She also said BNP leaders and activists have been undergone through sufferings by the ousted fascist regime. But comments of the leaders of Students Against Discrimination Against BNP are unfortunate. এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না এই কারণে তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। After being completely shut down for 3 days, the Boropukuria thermal power plant in Dinajpur has resumed partial electricity production. Chief engineer of the thermal power plant, Abu Bakr Siddiqui, stated that after overhauling the 125 MW capacity Unit 1 was brought back online at 5 p.m. yesterday and power production began after 8 p.m. Around 60 to 65 MW of the generated electricity is being supplied to the national grid. The third unit, which was shut down on Monday due to a mechanical fault, can be restarted within a few days once parts are supplied by the Chinese contractor Harbin International. As electricity is being supplied to the national grid, load shedding has decreased in Dinajpur and other northern districts.
The government's initiative to import eggs to control the local market prices has yet to have any impact. Despite the import of the eggs from India, the price remains steady, with a dozen eggs currently selling for Taka 155 in wholesale markets. In November last year, the government approved the import of 50 lakhs eggs from India, which were expected to arrive by 10th September of this year. However, only 292,000 eggs have arrived so far. Egg vendors at the Karwan Bazaar in Dhaka said the small quantity of eggs imported from India has not affected the market. এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, তো দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 110-20 টাকা বাড়তেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলদারিত্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন মইদুল ইসলাম। সাংবাদিক মুশফিক ফজল আনসারীর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তিনি তুলে ধরেন বিগত সরকারের নানা অপকর্মের কথা। যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকার কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্য দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না, এই কারণে তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। এই সরকার যাতে ব্যর্থ না হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সহযোগিতাও করছে, সরকারকে সতর্কও করছে, যে সমস্ত জায়গায় কারেকশন করা প্রয়োজন সেগুলোর জন্য পরামর্শ দিচ্ছে। কাজেই আমরা চাই এই আন্দোলন বৃথা যেন না যায়। তিনি জানান, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দিন দিন দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন এ সময়ে জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেবার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে।
জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ৮ সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে। এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর বন্ডিবন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে। এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো। আসার পর স্যালাইন দেওয়ার পরে এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো স্যার আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনসাস থাকতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা, মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা 1 মাস কয়েক ধাপে বেড়ে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মেজবাহ হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক, কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি, আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না, ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা। নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকায়। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 10-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গেছে সপ্তাহে তো আপনি তো বললামই যে বন্যায় অনেক কামান নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়, সেই দামেই স্থিতিশীল রয়েছে। 1 মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিয়ার 28, তারপরে গুটি সন্না, তারপরে পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি, তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে
দেশের ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি আজ রাতে নিম্নচাপের রূপ নিতে পারে। ফলে রাজধানী সহ দেশ জুড়ে রাত থেকেই বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আর নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।